প্রিয় সুধী ফেসবুক বন্ধুরা, আপনারা বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে দেখছেন। আজকে আমাদের বিষয়টা হচ্ছে যে অতি কমন এই কোভিড সিচুয়েশনে, প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা সকলে এক ধরনের স্ট্রেসের মধ্যেই আছি। মানসিক তো কিছু যন্ত্রণা তো আছেই, এবং এটা খুব স্বাভাবিক যে আমাদের একটি জীবন থেকে একেবারেই পুরো আলাদা একটি জীবনে আমরা চলে যাচ্ছি। 2-3 মাস আমরা একেবারে ঘরবন্দি ঘরে বসে আছি। সেরকম অবস্থায় সকলে কেউই মানসিকভাবে হয়তো ওইভাবে ভালো নাই। এই স্ট্রেসটা কিভাবে ম্যানেজ করতে হয় সেই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের স্টুডিওতে এখনই উপস্থিত আছেন, আপনারা সকলে তাকে চেনেন, তার কোনো পরিচয়ের প্রয়োজন নেই। তিনি রিয়াজ আহমেদ। তিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয়, আপনারা জানেন যে হিরো এবং অ্যাক্টর বাংলাদেশে। রিয়াজ আহমেদকে পরিচয় করে দিতে পারার কিছু নেই। আমি এখন তার কাছে জানতে চাইবো যে তিনিও ঘরে আছেন অনেকদিন ধরে, এবং তিনি তার সিনেমার মাধ্যমে অনেক জনপ্রিয়তার সিনেমা রয়েছে। সেই সিনেমাগুলোর মাধ্যমে বহু মানুষকে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তিনি এন্টারটেইন করেছেন। আজকে তিনি কিভাবে নিজে এন্টারটেইন করছেন এবং তিনি কিভাবে আজকে আমাদেরকে এন্টারটেইন করতে পারেন সেই বিষয়ে আমি আজকে রিয়াজ ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো। রিয়াজ আহমেদ আমাদের সাথে শুরু করবেন, আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবেন, আমাদের মানসিক সমস্যা এবং ইত্যাদি নিয়ে। যে রিয়াজ ভাই। ধন্যবাদ প্রফেসর মাসুদে খান ফর ইনভাইটিং মি। আমাকে আজকে এই ফোরামে ডাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি যে আপনি বিবিএফ গ্লোবালের চেয়ারপারসন এবং ইউ আর ডুইং এ ফ্যান্টাস্টিক জব। আর আসলে স্ট্রেস তো এমন একটা জিনিস, এটা আমাদের 18 কোটি মানুষের কাছে স্ট্রেস এটা আমাদের নিত্য নৈমিত্তিক সঙ্গী হয়ে গেছে। সো স্ট্রেসকে যদি আমরা ঠিক মতো ম্যানেজ করতে না পারি তাহলে আমরা অনেক ধরনের সমস্যায় পড়ব। শারীরিক সমস্যা তো আছে এবং সোশ্যাল সমস্যা, সামাজিক সমস্যা, মানসিক সমস্যা নানা ধরনের। তো করোনা সিচুয়েশন আসার পরে গত আমাদের পুরো দেশ, আমরা সবাই জানি যে গত প্রায় 60-65 দিন আমরা লকডাউন অবস্থায় ঘরে বসে আছি। এই মুহূর্তে আমি বলবো যে স্ট্রেস ফ্রি যদি কেউ থাকে সেটা হচ্ছে আমাদের শিশুরা। তারপরেও তাদের উপর এক ধরনের মানসিক স্ট্রেস পড়ছে যেহেতু তারা একটা দীর্ঘ সময় ঘরে বন্দী হয়ে আছে। এছাড়া আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ বিভিন্ন রকমের স্ট্রেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, স্ট্রেসকে ক্যারি আউট করছি। সবচেয়ে বেশি স্ট্রেস আমার কাছে মনে হয় এই মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি 18 কোটি মানুষের গার্জিয়ান, যিনি 18 কোটি মানুষের দেখভাল করছেন। যেহেতু তার কাজটাও অনেক বড়, তার স্ট্রেসটাও অনেক বড়। এবং যে রিক্সাওয়ালাটি সারাদিন রিক্সা চালিয়ে 200 টাকা বা 500 টাকা আর্ন করে, সেও স্ট্রেসের মধ্যে আছে, কারণ এই টাকার উপরেই তার সংসার চলে। এই টাকা না থাকলে তার হয়তো বাসায় চুলা জ্বলবে না, চুলা না জ্বললে তার 6 বছরের বাচ্চাটা না খেয়ে থাকবে। তো এরকম একটা সিচুয়েশনে কিন্তু আমরা সবাই আছি, এবং সবচেয়ে বেশি স্ট্রেসফুল সিচুয়েশন যেটা আমাদের জন্য করোনা পরিস্থিতিতে তৈরি হয়েছে সেটা হচ্ছে আমরা আসলে এই মুহূর্তে কেউই জানি না যে আমরা এই সিচুয়েশন থেকে কবে মুক্তি পাবো। মানে ইটস এ আনসার্টেন হয়ে যাচ্ছে। আমরা একটা দীর্ঘ সময়ের প্রস্তুতি নিতে চাই। আমরা করোনার সাথে একসাথে সহাবস্থানে থাকার অভ্যাস করছি। তো এরকম একটা সিচুয়েশনে আমরা সবাই স্ট্রেসের মধ্যে আছি। স্ট্রেসটা কি যদি আমি আমার ভাষায় বলতে চাই যে হাউ ডু ইউ ম্যানেজ। মাসুদ ভাই, আপনি আমাকে ইন্টারাপ্ট করেন, বা ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি এনি টাইম। I'll definitely do. আপনি স্ট্রেস কথা বলেন, জি ক্যারি অন। I'll do that. তো স্ট্রেস হচ্ছে, আমি মনে করি স্ট্রেসকে আমি যদি একটু সহজভাবে বলতে চাই যে এই পেনটাকে আমি যদি এরকম করে টান দেই তাহলে এটাকে লম্বা করা যাবে না, কিন্তু একটা ইলাস্টিককে যদি আমি এভাবে টান দেই ইলাস্টিকটা লম্বা হবে এন্ড মারাত্মক এক সময় মাঝখানে চিকন হয়ে যাবে। প্রেসার যত বাড়াবো ইলাস্টিক তত চিকন হবে এবং একটা সময় ইট উইল গিভ আপ, এটা ছিঁড়ে যাবে। সো এই যে প্রেসারটা পড়ছে ইলাস্টিকের উপরে টানার ফলে, দ্যাট ইজ দ্য স্ট্রেস। এখন আমাদের জীবনে স্ট্রেসটা কি? আমাদের জীবনে উই হ্যাভ এ স্ট্রেস। আমরা একটা সামাজিক যে আর্থসামাজিক অবস্থার মধ্যে বাংলাদেশে আমরা বসবাস করছি। আমি জানি না আমাদের একটা এই ফিনান্সিয়াল ফ্রিডম আমরা আসলে সবাই এনজয় করছি না। খুব অল্প মানুষ আছে যারা ফিনান্সিয়াল ফ্রিডম এনজয় করছে। সো ফিনান্সিয়াল একটা বিষয় যে আমি ফিনান্সিয়ালি আমি ফ্রিডম বোধ করছি না। আমি জানি না আমার নেক্সট ডে কি হবে, বা আমার 5 বছর পরে ফিউচার কি হবে, আমার ক্যারিয়ার কি হবে। এই নানা রকম চিন্তা নিয়ে
আমরা নিজেরা স্ট্রেস হাউস হয়ে থাকি। আর একটা মানুষ যখন স্ট্রেস সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় তখন তার পজিটিভিটি অনেকটা কমে যায়। তো তখন আসলে পজিটিভিটি জায়গাটা নেগেটিভিটি নিয়ে নেয়। তো যদিও স্ট্রেস আমাদের নিত্য নৈমিত্তিক সঙ্গী, হাউ টু ম্যানেজ ইট। এখন কিছু স্ট্রেস আছে যেটা আমরা উই ক্যানট হেল্প ইট আউট। যেমন এই মুহূর্তে করোনা সিচুয়েশন যে স্ট্রেস আমাকে দিচ্ছে, আমি এটা কিছুতেই হেল্প করতে পারবো না। সারা পৃথিবীকে এই স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সো আমার কি হবে? আমি এটা কিছু করতে পারবো না। আমাকে যেটা করতে হবে, আই হ্যাভ টু ফরগেট দিস স্ট্রেস, আই উইল নট টেক স্ট্রেস। সো সারা পৃথিবীর যা হবে, আমার পাশের বাসার মানুষের যা হবে, আমারও তাই হবে। এবং ওয়ান থিং আই নো, যে আই হ্যাভ টু ডাই। আমি যখন জন্ম নিয়েছি এর থেকে বড় সত্য আর নাই। সো I cannot do anything. I can't help it. So I don't take this stress. আমি স্ট্রেসটা নিব না। আরেক সো তাই না মাসুদ ভাই, এই স্ট্রেসটা আমি নিব না। আরেক ধরনের স্ট্রেস আছে যে ভাই বলেন। আর যদি কেউ, আপনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে আপনি আপনার সিনেমার মাধ্যমে বহু মানুষ কিন্তু এন্টারটেইন করেছে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে আপনার একজন ভক্ত। তো আমি জানতে চাইবো, স্ট্রেস সম্পর্কে আমরা সকলেই জানি, আমরা সকলেই স্ট্রেসফুল। এখন এটা থেকে হাউ ক্যান উই কাম আউট, মানে আপনার কোনো টিপস আছে কিনা যেটা থেকে আমরা এই স্ট্রেস থেকে আমরা কিছুটা স্বস্তি পেতে পারি? সেটার কোনো টিপস আপনার কাছে আছে কিনা সেটা জানতে চাই। অবশ্যই অবশ্যই অবশ্যই। যেভাবে আমি ম্যানেজ করি আমার স্ট্রেসকে, বা সেটা হচ্ছে প্রথমত আমি প্রেয়ার করি। আমি জন্মসূত্রে মুসলমান। সো আমি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে প্রে করতে, যেখানে আমার বিশ্বাস সৃষ্টিকর্তার প্রতি, এবং সৃষ্টিকর্তার কাছে আমি আমার গুনাহ মুক্তি বা আমার প্রিভিয়াস অপরাধের জন্য ক্ষমা চাই, বা সেখানে একটা প্রে করি। এছাড়া সময় পেলে আমি মেডিটেশন করি। মেডিটেশনের মধ্যে আমি আমার নিজেকে অনেক রিল্যাক্স করার চেষ্টা করি। আমি দীর্ঘদিন ধরে মেডিটেশনের প্র্যাকটিস করি। সো মেডিটেশনও এক ধরনের স্ট্রেস আমাকে রিলিফ করে। আর একটা জিনিস হচ্ছে, আমি যেটা এখন খুব ফিল করছি, আমরা থ্যাঙ্কফুলনেস না, আমরা মানুষকে ধন্যবাদ দিতে খুবই কৃপণ। আমরা কাউকে ধন্যবাদ দেই না। এই যে মনে করেন এতদিন আমরা যে অক্সিজেন নিয়ে আসছি, ফ্রিতে পাচ্ছিলাম, ন্যাচার আমাদেরকে, আল্লাহ আমাদেরকে, সৃষ্টিকর্তা, গড যাই বলেন, ভগবান আমাদেরকে যে ফ্রি অক্সিজেনটা দিচ্ছে, সেই অক্সিজেন যখন আমি করোনা রোগী হয়ে হাসপাতালে নিতে যাচ্ছি, হাউ মাচ ইট কস্ট, অনেক টাকা দিয়ে সেই অক্সিজেন আমি কিন্তু এখন ঠিক মতো পাচ্ছি না সংকটের কারণে। কিন্তু এতদিন যে ফ্রি অক্সিজেন পেলাম, আমরা কখনো কি ন্যাচারকে থ্যাঙ্কস দিয়েছি, সৃষ্টিকর্তাকে থ্যাঙ্কস দিয়েছি? আজকে করোনার মধ্যে আমরা দেইনি। আজকে করোনার মধ্যে আমি বাসায় ডিম ভাজি করতে যেয়ে হাত পুড়িয়ে ফেলছি, এবং তখন আমি ফিল করতে পারছি যে আমার ওয়াইফ রান্না করতে যেয়ে তার কতটা কষ্ট হয় এবং সে কতটা কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে রান্না করে। কিন্তু বিগত দিনে আমি কখনোই তাকে তার রান্নার জন্য থ্যাঙ্কস দেইনি। বাট আই শুড হ্যাভ গিভেন থ্যাঙ্কস। আমার থ্যাঙ্কস দেওয়া উচিত ছিল। আপনাকে আমি একটু এখানে থামিয়ে দেবো, আবার আপনার কাছে আসবো। আমাদের সাথে এখন উপস্থিত হয়েছেন উম্মে ফাতেমা। উনি একজন সংসদ সদস্য, উনি শিউলি আজাদ নামে সকলের কাছে অতি সুপরিচিত। তো আমি শিউলি আজাদ, উনি বাংলাদেশ পার্লামেন্টের সংসদ সদস্য। আমি ওনার কাছে জানতে চাইবো, একজন পার্লামেন্টারিয়ান হিসেবে, একজন ল মেকার হিসেবে উনি স্ট্রেসটা কিভাবে ম্যানেজ করছেন, এবং ওনার কি ধরনের টিপস আছে যারা আমরা স্ট্রেসফুল আছি এই মুহূর্তে, তাদের জন্য আপনার কি ধরনের টিপস আছে? শিউলি আজাদ, আপনাকে স্বাগত জানাই। জি, আপনি বলুন। আপনি শুনতে পাচ্ছেন শিউলি আজাদ? হ্যালো, জি হ্যালো, জি জি, আমি বলছি যে আপনার কেমন লাগছে এই যে লকডাউন সিচুয়েশনে আমরা সকলেই মানসিকভাবে একটু স্ট্রেসের মধ্যে আছি, একটা মানসিক চাপের মধ্যে আছি বাংলায় যদি বলি। এই মানসিক চাপ থেকে বাঁচবার জন্য আপনার কাছে কোনো টিপস আছে কিনা, কিংবা কি ধরনের স্ট্রেস আপনি নিজে ফিল করছেন, আপনার বাচ্চাদেরকে ওটা ফিল করছেন, সেই বিষয়ে আমরা জানতে চাচ্ছি। মানসিক চাপ, মানসিক চাপ। আমি এই প্রোগ্রামে আজকে আনন্দ করছি আপনার প্রোগ্রামে আসতে পেরে। এই আজকে যে করোনা ভাইরাস যে আমরা অবস্থায় করছি, আমরা যে অবস্থায় আজকে দাঁড়িয়েছি,
আমাদের যেটা সবাইকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা উনি আমাদেরকে যে নির্দেশনাবলী দিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তর জি থেকে আমাদেরকে যে নির্দেশনাবলী দিয়েছেন আমরা মেনে চলছি। প্রত্যেকটা মানুষ মেনে চলার জন্য চেষ্টা করছে, চেষ্টা করানো হচ্ছে। মানে অনেকে যারা বুঝে না, যারা গ্রামে অনেকে বুঝতে পারছে না যে করোনাটা কি জিনিস, এই জন্য অনেকে এই জিনিসটা এখনো অনেকে বুঝতে পারছে না। আমরা মাইকিং করছি, বোঝাচ্ছি, গ্রামে যাচ্ছি, মানুষকে যতটুকু পারছি এই জিনিসটা সম্বন্ধে অবগত করার চেষ্টা করছি। আজকে আমরা যে কারেক্ট। অবস্থানে দাঁড়িয়ে আছি, লকডাউনে ঘরের ভিতরে বাচ্চাদের নিয়ে পাচ্ছি, প্রথমটা কিন্তু সবাই খুব এনজয় করেছে। কোথায় ঘরের ভিতরে বাচ্চারা ফ্যামিলি সবার সঙ্গে সময় পার করছে, একসঙ্গে থাকতে পারছি, একসঙ্গে খেতে পারছি, গল্প গুজব করতে পারছি। এটা কিন্তু প্রাথমিক একটা পর্যায়ে সবাই কিন্তু এনজয় করেছে। কিন্তু একটা পর্যায়ে যখন প্রতিটা জিনিস যে মানে বেশি কিছু ভালো না, ঠিক তেমনি আমরা যখন বাসায় থাকছি, বাচ্চারাও মানে কি করবে, বাসার মধ্যে কত গল্প করে, কত ফেসবুক ঘাটাবে, কত টিভি দেখাবে, কত বই পড়া যায়, কিন্তু তারপরে বইয়ের ভিতরে একটা আলাদা আনন্দ আছে। বই যখন মানুষ পড়বে অনেক কিছু জানতে পারবে, সময় পার হয়ে যাবে, মানুষের জ্ঞান বাড়বে। এটা তো অন্যরকম একটা অভিজ্ঞতা। আমি মনে করি যে বাসায় যখন আমি যেমন আমি কাজ করছি, রান্না করছি, বাচ্চাদের খাওয়াচ্ছি, বাচ্চারা করছে, আমার বাচ্চারাও রান্না করছে, বাচ্চারা কিন্তু এনজয় করছে যে বাসার ভিতরে আজকে এটা রান্না করি, এটা রান্না করি। তারপরে এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে মানে বাসায় যে মহিলারা কাজ করছে, এই কিছুদিন আমি মনে করি যে পুরুষদের একটা আইডিয়া হয়েছে যে মহিলারা ঘরে বাইরে কতটুকু কাজ করে বাচ্চাদেরকে কিভাবে সামাল দিচ্ছে, কিভাবে বাচ্চাদেরকে লেখাপড়া করাচ্ছে, স্কুলে পাঠাচ্ছে, সংসার করছে, রান্নাবান্না করছে, অফিস সামলাচ্ছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে মেনটেন করছে। একটা মহিলা কতটুকু কাজ করতে পারে এটা পুরুষদের সত্যি খুব ধারণা রয়েছে অন্যদিকে। So true, so true, so true. আপনি একটু সত্যি কথা বলেছেন। আম, কবি নজরুল একটি যথার্থ উক্তি করেছেন, মিথ্যে শুনিনি ভাই, মানুষের চেয়ে বড় কোন মন্দির কামনা। অর্থাৎ মানুষই হচ্ছে প্রার্থনার জায়গা, মানুষ হচ্ছে সবকিছু। আমি একদিন একটু রিয়াজ আহমেদের কাছে আসব, যেই মানুষ, আমরা মানবিক মানুষ কিভাবে হব। আমরা স্ট্রেসফুল তো আছি, সকলেই আমরা স্ট্রেসফুল। আমাদের চারিপাশে যারা আছে, আপনি আমি, এখানে একজন সংসদ সদস্য আছেন, আমরা সকলেই কিন্তু প্রিভিলেজড সেকশন। কিন্তু আন্ডার প্রিভিলেজড সেকশন আছে যারা একদিন খেলে আগামীকাল কি খাবে তাদের বাসায় খাবার থাকে না। সেরকম একটি অবস্থায় আমরা তাদের জন্য কি করতে পারি, সেজন্য আমাদেরকে মানবিক মানুষ হতে হবে। এই কোভিড-19 কিন্তু এই শিক্ষাটা, এই বড় শিক্ষাটা আমাদের জন্য দিয়েছে। ধনী দরিদ্র, উঁচু নিচু, রাজা বাদশা সব কিন্তু এক কাতারে চলে আসছে। এর মধ্যেই একটি মানবিকতা ছিল। সেই বিষয়ে আমি রিয়াজ আহমেদ কাছে জানতে চাইবো যে এইটা আমরা কিভাবে করতে পারি, মানুষের পাশে কিভাবে দাঁড়াতে পারি। কারণ আপনি একজন স্টার, বিগ স্টার, আপনার কথা কিন্তু সকলে শুনুন। জি থ্যাংক ইউ মাসুদ ভাই। এবং আমি শিউলি আজাদ আপাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় সংসদ সদস্য, আমাদের সাথে জয়েন করার জন্য। তো আপনি যে প্রশ্নটা করলেন মানবিক, আমি বলবো যে আমাদের বাংলাদেশে যে 18 কোটি মানুষ আছে, আমি লাইভের মাধ্যমে যারা দেখছেন বা আগামীতে যারা দেখবেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো। আমাদের বাঙালিরা কিন্তু অত্যন্ত মানবিক। কারণ আপনি যদি দেখেন পার্শ্ববর্তী আমাদের জাস্ট আমি যদি বলি যে একটু বিগার স্কেলেই বলি যে আমাদের ইউএসএ তে যে ঘটনাটি ঘটলো, সেখানে নীরব প্রতিবাদ হচ্ছিল, কিন্তু তার মধ্যে আমরা বেশ কিছু ভিডিও দেখছি যেখানে মানুষজন স্টোর লুট করছে এবং আগুন জ্বালাচ্ছে বা অনেক কিছু করছে। কিন্তু আমি বলবো যে বাংলাদেশে এতদিন ধরে আপনার মানুষজনরা এরা না খেয়ে আছে বা অনেক কষ্ট করছে, না খেয়ে নেই কেউ, অনেক কষ্ট করছে। বা সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে অনেকেই বলেছিল, গুজব রটনাকারীরা অনেক ধরনের গুজব ছড়িয়েছিল যে বাংলাদেশে বস্তি থেকে লোকজন বের হয়ে আসবে, লুট হবে, এই হবে সেই হবে না খেয়ে থাকলে। কিন্তু এ ধরনের ঘটনা ঘটেনি। কেন ঘটেনি? কারণ হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিক্ষা দিয়েছেন মানবিক হতে। উনি অসম্ভব মানবিক একজন মানুষ এবং সেই শিক্ষা মতে আমার মনে হয় বাংলাদেশের মানুষ আমরা চেষ্টা করেছি যার যা সামর্থ্য, যার যতটুকু আছে ততটুকু দিয়ে পাশের মানুষটিকে সহায়তা করতে। এবং এটা হয়তো আমি বলবো 100% আমরা করেছি তা না,
বাট মেজরিটি আমাদের মেজর মানুষগুলো, ম্যাক্সিমাম মানুষগুলো, আমি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে দেখেছি, বিভিন্ন ধনী মানুষকে দেখেছি, বিভিন্ন চেনা জানা মানুষকে দেখেছি। একজন মনে করেন যে বাংলাদেশের মানুষ কতটা মানবিক, আমি বলি যে ভিক্ষুক যে তার ভিক্ষার টাকা এই মাননীয় প্রধানমন্ত্রীর ফান্ডে দিতে চায়, তো এর চেয়ে মানবিক জাতি আমরা মনে হয় না আর কোথাও দেখতে পারবো। তো আমি ধন্যবাদ জানাচ্ছি। আর বেশি মানবিক হওয়ার কিছু নেই। আমি মনে করব যে এইটুকু যদি আমরা মেনটেন করতে পারি, এবং যেটা আমি বলছিলাম যে গ্রেটফুলনেস, কৃতজ্ঞতা বোধ এবং মানুষকে ধন্যবাদ দেওয়ার প্র্যাকটিসটা আমরা যদি বাড়িয়ে ফেলি, যে আমার যে কাজটা আমরা আসলে অনেক কিছু আমরা নোটিস করি না। আজকে আপনার অনেক ডিপার্টমেন্ট, গভর্নমেন্টের অনেক ডিপার্টমেন্ট এত পরিশ্রম করছে, মাননীয় এমপি সাহেব এখানে আছেন, পুলিশরা পরিশ্রম করছে, ডক্টররা পরিশ্রম করছে, জীবন দিচ্ছে, বাট আমরা কজন তাদেরকে ধন্যবাদ জানাতে পেরেছি? সো এইটুকু একটু যদি আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, অ্যাপ্রিসিয়েট করি, তাহলে মনে হয় যে বাকি মানবিকতার জায়গাটা আমরা আসলে কভার করতে পারবো। থ্যাংক ইউ। সো ট্রু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি খুব যথার্থ কথা বলেছেন যে আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যার পড়ানোর চেষ্টা করেছেন, তিনি ক্ষমতায় আসার পরে বহু ঝড় ঝাপটা তিনি কিভাবে চাপিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং তিনি তার সততা, তার নিষ্ঠা, তার প্রজ্ঞা, মেধা দিয়ে এত এফিশিয়েন্টলি তিনি ম্যানেজ করেছেন, যেটা অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব না পৃথিবীতে আমার জানা নেই। আপনাকে অনেক ধন্যবাদ রিয়াজ ভাই, আপনি যথার্থ বলেছেন। আমি আমাদের এখানে একজন মাননীয় সংসদ সদস্য রয়েছেন, তিনি সরাসরি ল মেকার এবং তিনি প্রতিনিধিত্ব করছেন। তার কাছ থেকে জানতে চাইবো তাদের সব আপনাদের পরিকল্পনা, আপনারা যে কাজগুলো করেছেন সেগুলো যদি মানুষের জন্য আপনারা বলেন। এবং আমি আরেকটু বলতে চাই যে আপনাদের সংসদ সদস্যরা তার এলাকায় গিয়ে তারা তাদের এলাকার মানুষকে তারা সাহায্য সহযোগিতা করেছে। আপনি নিজেও, আমি দেখেছি যে আপনাকে বহুবার দেখেছি, আপনি এই করোনার ভয় আপনি অতিক্রম করে আপনি আপনার এলাকায় গিয়েছেন, এবার আপনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনি নিজের জীবনের ভয় আপনি করেন, একজন সংসদ সদস্য হিসেবে, মানুষের প্রতিনিধি হিসেবে আপনি যথেষ্ট চেষ্টা করেছেন মানুষের পাশে দাঁড়ানোর। সেই জন্য আপনার কাছ থেকে আরো একটু মূল্যবান কথা আমরা শুনতে চাইবো, এই জন্য যে বহু মানুষ কিন্তু বললেন যে অনেক কথা ছড়াচ্ছে যে এই বস্তি থেকে লোক বেরিয়ে তারা ভাঙচুর করবে, এটা করবে, সেটা করবে ইত্যাদি কথা বলেছে। নিন্দুকেরা অনেক কথা বলবেন, কিন্তু তাদেরকে ক্ষমতা বসিয়ে দেন, তারা কিছু করতে পারবে। তো আমি সদস্য আপনার জানতে চাই, মাননীয় সদস্য শিউলি আজাদ জি, আপনার এলাকায় কার্যক্রম। আমি এলাকায়, আমার এলাকা আসলে যে আমি কাজ করছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। আমি যেখানে কাজ করছি, আমি আমার যে সরাইল আসিগঞ্জ, সেখানে আমাদের 17টা ইউনিয়ন। এই 17টা ইউনিয়নে প্রথমে প্রাথমিকভাবে আমি যখন গিয়েছি, তখন ওই এলাকার প্রথম আমাকে, আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমি যাইনি, কারণ বাচ্চা শুরু হয়েছে, এটা লকডাউনটা শুরু হয়েছে, তখন আমাকে একজন কিছু মানুষ আমার ছিল আর বলছিল আপনি একটু আসেন, আপনি কিছু পারেন না পারেন, মানুষের পাশে এসে দাঁড়ান, মানুষ আপনাকে দেখতে চাইছে। এই কথাটা আমি যখন শুনলাম, আমার মনে হলো যে আমি উড়ে চলে যাই, কেমন করে যাবো, আমার যে প্রিপারেশন ছিল ওই প্রিপারেশনের আগে তো যেতে পারছিলাম না। আর আমি যখন আমার মানুষের কাছে দাঁড়াবো, তখন আমি তো কিছু নিতে চাইবো, আমি কিছু গিফট করতে চাইবো। তখন আমি আমার 17টা ইউনিয়নে আমি আমার নিজস্ব সামগ্রী নিয়ে গিয়েছি, আমি দেওয়ার চেষ্টা করেছি। আমি যে পরিসরে আমি যেটুকু পেরেছি আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পরবর্তীতে আমি মনে করছিলাম যে আমি কিভাবে দিব, সরকারিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে আমাদের উপহারগুলো তারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন, ঠিক তেমনি আমাদের এলাকাতেও দিচ্ছিলেন। তখন আমি ঢাকা থেকেও বা আমি ওখানে গিয়ে প্রশাসনের সঙ্গে একত্রিত হয়ে আমি কিছু উপহার সামগ্রী আমি দিয়েছি আমাদের এলাকার লোকজনকে। জি, সেই সাথে পরবর্তীতে আমাদেরকেও যখন উনি দিলেন, আমাদের প্রধানমন্ত্রী আমাদের মাধ্যমেও কিছু দেওয়া হলো, সেটা আমি তখন নিজে দাঁড়িয়ে থেকে যেন অসহায় হিসেবে কর্মহীন মানুষ যারা আছে, সত্যি প্রকৃত অর্থে যারা যাদের প্রয়োজন তাদের তাদের কাছে যেন পৌঁছে যায়, সেজন্য আমি নিজে যে প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে আমি দাঁড়ানোর চেষ্টা করেছি অসহায় এবং কর্মহীন মানুষদের পাশে। কারণ অনেকেই আমি দেখেছি, অনেকেই কিন্তু চায় না, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, মনে করেন যারা টং আছে, চায়ের দোকান আছে, পান দোকান আছে, পেপার বিক্রি করে,
ম্যাগাজিন বিক্রি করে বা এরকম টুকটাক শসা ক্ষীরা এরকম যে আমাদের যেমন হাইওয়ে আছে ঢাকা সিলেটের, এই হাইওয়ের পাশে প্রচুর খাদ্য সামগ্রী ছুটে থাকে বাচ্চাদের খাবার আইটেম বিক্রি করে। তারা কি একদমই ঘরে বসে দিবে, যেহেতু দূরপাল্লার ভারী যানবাহনগুলো বন্ধ হয়ে গিয়েছে, তারা এখন কি করবে? তারা কিন্তু কারো কাছে চায় না। যারা মনে করেন চায়ের দোকান আছে তারা কিন্তু তাদের পরিবারকে নিয়ে খুব সম্মানের সাথেই থাকেন, কারো কাছে চাইতে যায় না। তাদের কি অবস্থা হবে? তখন আমার মনে হচ্ছে তাদেরকে যদি কিছু লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে তাদের বাড়িতে যদি কিছু খাবার দাবার কিছু উপর সামগ্রী পৌঁছে দেওয়া যায়, আমার মনে হয় এটা মন্দ হবে না। তখন আমি মানসিকভাবে প্রিপারেশন নিয়েছি এবং আমি আমার ছাত্রলীগ যারা আছে, যুবলীগের যারা আছে, তাদের পরিবার যারা আছে, ইয়াং যারা আছেন, তাদেরকে আহ্বান করেছি। তাদেরকে বলেছি যে আপনারা আমার পাশে এসে দাঁড়ান এবং আমি এগুলি করতে চাচ্ছি, আমাকে সহযোগিতা করুন। তখন ইয়াং জেনারেশনকে সত্যি এত ব্যাপকভাবে সাড়া দিয়েছে, মানে আমি মানে তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ভোলাতে পারবো না যে ওই মুহূর্তে কেমন করে চলে আসছিল, এত অল্প সময়ের ভিতরে আমাকে সমস্ত কিছু কিভাবে আয়োজন করে দিয়েছে। তখন আমি রাতের অন্ধকারে অনেককে পাঠিয়েছি, অনেকের বাড়িতে, মানে কি বাচ্চারা যারা আছে আমি বাচ্চাদেরকে অনেক বেশি প্রায়োরিটি দিই এই জায়গাটা, কারণ বড়দেরকেও কিন্তু সবাই খাবার দিচ্ছে। সবাই মনে করেন চাল ডাল এরকম অনেক কিছু মানে খাদ্য সামগ্রী নিত্য প্রয়োজনীয় সেগুলো কিন্তু সবাই দিচ্ছে। কিন্তু আমার প্রথমেই আমার মনে হচ্ছে যখন কি আমার নিজস্ব অর্থে আমি আমার ভাই বোন সবাইকে সবার কাছ থেকে আমি চেষ্টা করেছি নিয়ে যাওয়ার জন্য, তখন আমার মাথায় এসছে যে বাচ্চারা কি খাবে। বুঝলাম বড়রা তো জি। এটুকুটা খাবে, বাচ্চাদের খাবারের কথা কিন্তু কেউ চিন্তা করছে না। তখন আমার মনে হলো যে বাচ্চাদের জন্য কিছু নিতে হবে, তাহলে বাচ্চাদের জন্য কিছু বিস্কুটের ব্যবস্থা করতে হবে। বাচ্চারা কিছু জিনিস না পায়, আমার তো প্রাথমিক ভাবে মনে হয়েছে যে আমি কি করতে পারি, এত খালিতে কিছু করা আমার এখন সম্ভব না। তাহলে আমি কি করতে পারি? বাচ্চাদেরকে আমি কিছু মনে করেন চিনি নিতে হবে, একটু মানে চিড়া, বাচ্চারা চিড়া হলে দিলে খেতে পারবে, চটকে যদি দেওয়া যায়, একটু গুড় দেওয়া যায় বাচ্চাদেরকে, যে বাচ্চারা কিছু না হ্যাঁ, খেতে পারলে এগুলো যদি দিয়ে দেওয়া যায় বাচ্চারা কিন্তু খেতে পারবে। একটি বাচ্চাদের মানে একেবারে নেহাত কিছু না হলেও যেন এত কিছু করা যায়, আমি এভাবে চিন্তা করেছি। কিন্তু বাচ্চাদের কথা আরেকটা চিন্তা করেছি আমি, যখন আমি এলাকায় গিয়েছি বিভিন্ন ইউনিয়ন গুলোতে, ওয়ার্ড গুলোতে, তখন তখন আমি সারাক্ষণ বলেছি, প্রত্যেকটা মানুষকে আমি বলেছি যে আপনারা বাচ্চাদেরকে ঘরে রাখেন, কারণ বাচ্চারা কিন্তু বোঝে না, ছোট, ওরা কিন্তু দৌড়ে খেলাধুলা করতে যায়, একজন আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ে, এমনকি বড়দের উপরেও, যে বড়রা যাচ্ছে একটু, দাদু ভাই যাচ্ছে রাস্তার উপর দিয়ে, ওনাকে একটু যে ভাইয়া কেমন আছো বা কি, নানা ভাই এরকম কিছু বলে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনে করেন যে সেই ক্ষেত্রে মনে করেন যে বাচ্চাদেরকে ঘরে রাখার জন্য আমি বারবার এবং প্রতিটা মানুষকে বলেছি যে বাচ্চাদেরকে ঘরে রাখেন, বাচ্চাদেরকে লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদেরকে বিনোদনের সরি বিনোদনের জন্য মনে করেন যে সরি বাচ্চাদের বিনোদনের জন্য মনে করেন যে বাচ্চাদের কিছু আর্ট করানো, বাচ্চাদের জন্য কিছু কবিতা লেখানো বা এই ধরনের বাচ্চাদের বিনোদনের কিছু আয়োজন করা হলে মন্দ হবে। আমি প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে যে যে আমি এই কথাটাই বলেছি যে বাচ্চাদেরকে উৎসাহিত করেন, বাচ্চাদেরকে ঘরে থেকে ওদেরকে কিভাবে বিনোদনের জন্য এগিয়ে নিয়ে যাওয়া যায়, ওরা কি ভালোবাসে, ওরা কি চাচ্ছে, বাচ্চাদেরকে নিয়ে যদি গ্রামে যেমন মনে করেন যে লুডো খেলে, গ্রামের মানুষ লুডো খেলে, তাহলে গ্রামের মানুষকে লুডো খেলানোর জন্য যে ঠিক আছে এইটাও একটা বিনোদন, তবুও তো ঘরে থাকবে। বাচ্চাদেরকে নিয়ে যে তাদের প্ল্যান কি, তারা রচনা লিখবে, তাদের যে ইচ্ছা, জীবনে ইচ্ছা শক্তি, সেগুলো যেন একটুখানি আগ্রহ বাড়ানো যায়, সেদিকে চেষ্টা করানোর আমি সবাইকে আগ্রহ প্রকাশ করেছি। পাড়ায় মহল্লায় যেগুলো বলেছি, মনে করেন যে যারা মানে গ্রামের যারা পরিচালনা করে, যারা পাড়া পরিচালনা করে, যে এই বৃদ্ধ লোকটা বা এই ইয়াং ভাইয়াটার, ওনার কথাটা এই গ্রামের মানুষগুলো খুব শুনে, বা এই পাড়ার জি। এখন আমরা আমাদের সাথে আরেকজন গেস্ট আছেন। আমরা আজকে স্ট্রেস নিয়ে কথা বলছি, মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছি, মানসিক সমস্যা নিয়ে কথা বলছি।
সবকিছুর জন্য এন্টারটেইনমেন্ট খুব জরুরি। আমাদের এখানে একজন বাংলাদেশের সেরা হিরো আছেন, রিয়াজ আহমেদ, এবং তারপরে যুক্ত হয়েছেন আলমারা মিনু, অত্যন্ত জনপ্রিয় একজন সিঙ্গার। তো আমি জনপ্রিয় সিঙ্গার আলমারা মিনুর কাছে আমি জানতে চাইবো যে তিনি কিভাবে স্ট্রেস ম্যানেজ করছেন, বা বাসায় কিভাবে এই লকডাউনের মধ্যে তিনি কিভাবে আছেন, কেমন আছেন, আপনার যারা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির অন্য বন্ধুরা তারা কেমন আছে, এবং আপনি নিজে কেমন আছেন, আপনি বলেন। আলমারা মিনু। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জি। আপনার সঙ্গে মাসুদ ভাইয়ের সঙ্গে আমি আসলে বাসায় যখন থাকি এই করোনার এই আহ, কষ্টের এই সময়টাতে যেটা করি প্রথম থেকেই বলি, প্রথম যখন জানলাম হাত ধোয়ার ব্যাপারটা, আহ, সেটা তো সারাক্ষণ হাত ধুতাম, বাসার সম্পূর্ণ কাজ আমি করতাম। তারপর স্যাভলন সব দিয়ে সব পরিষ্কার টরিষ্কার যখন করতাম, এটা মনে হতো কি যে না, ভয়ের কিছু নাই, আমি নিজে কাজ করে নিজের স্ট্রেস কমাতাম। যে আমি ক্লিন করছি তখন মনে হচ্ছে আমার স্ট্রেস কমে যাচ্ছে, যে আম ওকে, মাই ডটার ইজ ওকে। হ্যাঁ, কারোর উপর ডিপেন্ড করে আমি আসলে থাকিনি। এই 2 মাস আমি একদম বাসায় থেকেছি, পুরো বাড়ি পরিষ্কার করেছি, আমার হেলথ ভালো রাখার জন্য আমি এক্সারসাইজ করেছি, বিভিন্ন ধরনের মোটিভেশনাল স্পিচ শুনেছি। তারপর যেটা বলে যে আমরা যে যে ধর্মেরই হই না কেন, আমাদের প্রার্থনা যেটা, নামাজ রোজা, সেটা করার সময় পৃথিবীর সবার জন্য দোয়া করা, এটা কিন্তু নামাজ কিন্তু মানুষকে স্ট্রেস কমায়, কিন্তু অনেক বিশাল ব্যাপার। আর নো স্যাড সং, আমি কোনো স্যাড সং শুনিনি, কারণ এর আগেই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা কিনা আমার বোন আর আমার হাজব্যান্ড প্রায় 4-5 বছর কিডনি ভুগে তারা একই দিনে সকালে এবং রাতে মারা গেছে। তো দ্যাট আমি আসলে অনেক পাথরের মতো হয়ে গেছিলাম, তো আই টুক ইট ইজিলি বিকজ লাস্ট 10 years they are suffering a lot. তো এটা আমাদের লাইফে একটা প্রাত্যহিক একটা কাজের মতো হয়ে গেছিল, যে তাদের টেক কেয়ার করা, ডক্টরের সাথে কথা বলা, এভরিথিং। আমার মনে হয় কি, যে কোনো বিপদ আসলে এটাকে আহ সহ্য করার মতো মানসিক শক্তি তো সবসময় নিজেকেই তৈরি করতে হয়, এবং অন্যজনকে প্যানিক না করে দেওয়া এবং নিজে প্যানিক অ্যাটাক না করা। আমার হয়নি এরকম। আমি যেমন বাথরুমটাকেও আমি সবসময় ক্লিন করি, প্রতিদিন সকালে উঠে আমার যেটা কাজ, যে আমি স্প্রে করি সবখানে, ওই যে যেটাকে বলে ব্লিচিং দিয়ে আমি নিজে বটলে ওইটা করি, ঘুরে আমার বাথরুম, তারপরে জায়গাগুলো, বা আমাদের বাসায় যে ঢোকার জায়গাটা, জুতোগুলো, বিভিন্ন সারফেস সুন্দর করে ক্লিন করে হাত মুখ ধুয়ে নিজের স্কুলের কাজগুলা করি। হ্যাঁ, আর আমি মোটিভেশনাল স্পিচ খুব শুনি, গান শুনি, বিভিন্ন হাসির নাটক দেখি, তারপর বিভিন্ন ভালো ভালো সিনেমা দেখি। তারপর আর সবচেয়ে বড় কথা ছিল, আমি ঘরের কাজ খুব করি। আমার কাছে মনে হয় কি, ঘরের কাজ করলে যখন আমি একটা প্লেট ধুচ্ছি নিজ হাতে, আমার কাছে মনে হচ্ছে যেন আমার সবকিছু ক্লিন হয়ে যাচ্ছে, করোনা হোক, এভরিথিং আমার কাছে ফ্রেশ লাগছে, তো মাইন্ডটা ফ্রেশ হচ্ছে। আর আমি যখন বাসায় সারাক্ষণই আমার থাকতে হবে, আমি হয়তো দেখা গেছে যে কোনো যে আলমারা মিনু, আমি আপনাকে একটু থামিয়ে দেই। থামিয়ে দিয়ে আপনার কাছে আমি জানতে চাইছি যে আপনি একজন সঙ্গীতের মানুষ এবং অত্যন্ত জনপ্রিয় শিল্পী আলমারা মিনু। তো আমরা এই স্ট্রেসের মধ্যে আছি, আপনি গানের মানুষ। আপনার কাছ থেকে একটা গান শুনতে চাই, যে গানটা দিয়ে আমরা কিছুটা রিলিভড হতে পারি। একটা গান আপনার কাছ থেকে কয়েক লাইন যদি গিয়ে শোনান, তাহলে আমাদের দর্শকরা তাদের কাছে ডিমান্ড আছে যে আলমারা মিনু যেহেতু এসছে, গান তো গাইতেই হবে। একটা যে কোনো আপনার পছন্দের একটা গান, যেটা থেকে আমরা স্ট্রেস ফ্রি হতে পারি। আচ্ছা, আমার একটা
এর মধ্যে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টি টাইমে মনে হয়েছিল বৃষ্টিতে করোনা চলে যাচ্ছে। বৃষ্টি একটা গান রয়েছে। জি। কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি মিষ্টি আমার হারিয়ে গেছে বৃষ্টি 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 কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি মিষ্টি আমার হারিয়ে গেছে বৃষ্টি এত মেঘে কোনে কোনে এলো বাতাস মৌশানি এত মেঘে কোনে কোনে এলো বাতাস মৌশানি এত মিষ্টি অনা সৃষ্টি বৃষ্টি 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 ওগো বৃষ্টি তুমি বৃষ্টি বৃষ্টি অসাধারণ। আমার হারিয়ে গেছে অসাধারণ, আপনি খুব সুন্দর গেয়েছেন। আমরা হাততালি দিচ্ছি সবাই। আমাদের মেগা স্টার দেখেন রিয়াজ আহমেদ, তিনি আপনার গান শুনে হাততালি দিচ্ছেন। আমাদের মাননীয় সংসদ সদস্য তিনি খুব খুশি হয়েছেন, গান শুনে সবাই খুশি হয়েছে গান শুনে, কারণ আমরা সব স্ট্রেসের মধ্যে আছি। এই গান শুনে কিছু রিলিফ হওয়ার চেষ্টা করব। আমি এখন একটু যাওয়ার চেষ্টা করবো রিয়াজ আহমেদের কাছে। তিনি অসংখ্য চলচ্চিত্র বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং মানুষের মনিকোঠায় তিনি জায়গা করে নিয়েছেন। আমি এতক্ষণ স্ট্রেস নিয়ে কথা বলেছেন এবং স্ট্রেস থেকে কিভাবে বের হওয়া যায় সেটা নিয়ে কথা বলেছেন। এখন আমি ওনার কাছে জানতে চাইবো উনি কিভাবে উনি অনেক সুন্দর সুন্দর অভিনয় করেছেন। ওনার যে কোনো একটা ছবির একটা ডায়ালগ, রোমান্টিক ডায়ালগ যদি উনি করে শোনান তাহলে আমরা খুব উপকৃত হব। যে কোনো একটা ছবি। রিয়াজ ভাই, আপনি শুনতে পাচ্ছেন ওকে? হ্যাঁ, মাসুদ ভাই আপনার কথা শুনতে পাচ্ছি, খুবই ভালো বলেছেন। মনে করেন যে এই যে এতক্ষণ কিন্তু আমি খুব স্ট্রেস ফ্রি ছিলাম, খুব ভালো ছিলাম। এই যে আপনি সংলাপটা বললেন না, এই যে জিনিসটা, গানটা ডায়লগ শুনতে চাইলেন, এই যে আপনি আমাকে স্ট্রেস দিচ্ছেন, এখন আমি স্ট্রেস, এখন এই স্ট্রেসটা আমি কিভাবে রিলিজ করি সেটা হচ্ছে আমি ডায়লগ বলবো না। আই ক্যানট, স্ট্রেস ইজ রিলিজ। আমি হাসছি না আসলে না, অসুবিধা নাই। আমি একটা ডায়লগের জায়গায় আমি একটা গল্প বলি। জি মিনু আপা বলেন যে কোনো একটা। আমি একটা গল্প বলি, সেটা হচ্ছে যে আমার এই মুহূর্তে মনে পড়ছে যে স্ট্রেস নিয়ে। লাইক এক হাজবেন্ড, অনেক রাত হয়ে গেছে, 2টার সময় রুমের মধ্যে পায়চারি করছে। তো তার স্ত্রী বলছে যে কি ব্যাপার অমুকের বাবা, তুমি ঘুমাচ্ছ না কেন? তো বলছে যে সে বলো না, কালকে এক লোক আমার কাছে 20,000 টাকা পায়, তো আমি এখনো টাকাটা জোগাড় করতে পারিনি। তো আমার এই জন্য কালকে কিভাবে তাকে ফেস করব, কি করব, এটা আমি বুঝতে পারছি না, যে কারণে আমার খুব স্ট্রেস হচ্ছে, টেনশন হচ্ছে এবং আমি ঘুমাতে পারছি না। তো ভদ্রমহিলা ওয়াইফ বিছানা থেকে উঠে বললো, এটা তো খুব সিম্পল একটা সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে যে তুমি এক কাজ করো, তুমি ফোনটা নাও, যে ভদ্রলোক তোমার কাছে টাকা পায় তাকে বলে দাও যে আগামীকাল আপনাকে আমি টাকাটা দিতে পারবো না, দিয়ে বলে দিয়ে তুমি ঘুমিয়ে যাও। ওই ভদ্রলোক হাঁটাহাঁটি করুক, ওই ভদ্রলোক স্ট্রেস করুক, তুমি স্ট্রেসটা ট্রান্সফার করে দাও তাকে।
ভদ্রলোক দেখলে যে এটা খুবই একটা চমৎকার আইডিয়া, সে ফোনটা নিয়ে আগামী যে ভদ্রলোক টাকা পায় তাকে বললো যে ভাই দুঃখিত, আপনাকে আমি টাকাটা দিতে পারবো না কারণ টাকাটা জোগাড় হয়নি, আমি ফোনটা রেখে দিচ্ছি, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। ভদ্রলোক সুন্দর মতো ঘুমিয়ে গেল। এখন ওই লোক স্ট্রেস নিয়ে হাঁটাহাঁটি করছে। তো স্ট্রেসটা আসলে দিয়ে দিতে হয়। তো আমি স্ট্রেসটা মাসুদ ভাই, আমার আপনি স্ট্রেসটা আপনাকে দিয়ে দিলাম, আপনি কিছু মনে করবেন না, গল্পের বদলে আমি এটা গল্প দিয়ে পার করলাম। অ্যামেজিং রিয়াজ ভাই, অনেকে কমেন্ট করেছে যে রিয়াজ ভাইয়ের উপস্থিত বুদ্ধি অসাধারণ। একজন কিন্তু কমেন্ট অলরেডি বলেই দিয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে আপনার সম্পর্কে একজন বলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তো আমি এখন আমাদের মাননীয় সংসদ সদস্য, আপনি জনগণের উদ্দেশ্যে কি বলতে চান এই মুহূর্তে? কারণ আপনাকে হাজার হাজার লোক দেখছে, আপনি জনগণকে কি বার্তা দিতে চান? শেষে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো আমি আপনার কাছ থেকে জানতে চাইবো শেষের দিকে এসে যে আপনি কি বলতে চান, জনগণ কিভাবে ভালো থাকবে মানসিকভাবে অন্তত, সেই বিষয়ে আপনার কি টিপস আছে সেইটা একটু শেষে বলবেন। আর একটা হচ্ছে আপনাদের সরকারের পক্ষ থেকে, আপনি মাননীয় সদস্য হিসেবে আপনি বলেছেন সরকারের যে কার্যক্রম সে সম্পর্কে আপনি অনেক কথা বলেছেন, আপনার এলাকায় আপনার যে কন্ট্রিবিউশন সেটা আপনি বলেছেন। এখন আমরা জানতে চাইবো যে আপনি সংক্ষেপে যদি বলবার চেষ্টা করেন। ইয়েস, সিচুয়েশনে আমরা এখন তো সবাই ঘরে আছি। ঘরে থেকে আমরা কিভাবে নিজেকে ভালো রাখতে পারবো, পরিবারকে আনন্দ দিতে পারবো, বন্ধু বান্ধবকে কিভাবে আনন্দ দেওয়া যায়, সেই চিন্তাই কিন্তু করার চেষ্টা করব। সেই জন্য আমি নিজের কথাই আগে বলি, কারণ আমি নিজে যেটা করবো সেটাই আরেকজনকে আমি বলবো। আমি নিজের ঘরের ভিতরে বসে আমি যেমন গার্ডেনিং করি, আমি মনে করি যে এটা একটা সময় কাটানোর। কারণ ঘরে থেকে তো মানুষ সারাক্ষণই কি রান্না করবে, সারাক্ষণই কি খাবে, সারাক্ষণই কি। আমি একটা সময় রান্না করব, একটা সময় আমি একটু বই পড়বো, একটা সময় আমি একটু টিভি দেখবো, তারপর আমি একটু যখন একটু সময় পাবো আমি একটু গাছ লাগাবো, একটু গাছের পরিচর্যা করব। যার যেরকমই আছে, আমি প্রতিটা মানুষকে বলছি, আপনারা বারান্দায় বলেন বা বাসার পিছনে বলেন বা ছাদে বলেন বা বাসার নিচে বলেন, আপনার বাড়ির আঙিনে যতটুকু জায়গা সেই জায়গাগুলোতে আপনারা ফুলের গাছ লাগান, ফলের গাছ লাগান, সবজি গাছ লাগান। সবজি তো খুব তাড়াতাড়ি হবে, সেটাতে আনন্দ দিবে একটু বেশি। কারণ সবজি গাছটা আপনার যত তাড়াতাড়ি লাগাবেন তত তাড়াতাড়ি এটাতে শাকসবজি বলেন, ফল বলেন, এটা একটা ফুল আসবে, একটু 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 গজাবে, আপনার মনের ভিতরে একটা আনন্দ আসবে, নতুন করে একটা অনুভূতির সৃষ্টি হবে যে এই গাছটা একটু বাড়ছে, একটু পাতা দিচ্ছে, একটু ফুল হচ্ছে, একটু বেড়ে যাচ্ছে। এই যে একটা আনন্দ, এই যে একটা সময় আপনি যে এই জায়গাটা ব্যয় করছেন, এতে করে আপনার সময় চলে যাবে, আপনার মন ভালো থাকবে, আপনি আরেকজনকে গল্প করে বলতে পারবেন, একটা টপিক আসবে। কারণ আগে আমরা যখন বের হতাম, সারা দেশ যখন চলমান ছিল, সারা পৃথিবী যখন চলমান ছিল, তখন কিন্তু আমাদের অনেক টপিক ছিল কথা বলার, জানার, বলার। কিন্তু এখন আমরা ধীরে ধীরে ঘরের ভিতরে, মানুষ মাঝখানে একেবারেই বের হয়নি, সারা পৃথিবী থেমে গিয়েছিল। এমন একটা অবস্থায় আমরা কি করেছি, আমরা নিজের একটা তৈরি করেছি যে এই জিনিসগুলো আমরা কাজ করব, এই গাছগুলো লাগাবো, আরেকজনকে বলবো যে আমার বন্ধু বান্ধব আছে, তাদেরকে আমি ফোন করে বলবো যে আজকে আমি এই কাজটা করেছি, বা ও কাজটা কি করেছে, তার দিনটা কিভাবে পার হয়েছে। মানুষের তো একটা মাধ্যম লাগে যে এই কাজগুলো আমি করছি, বা আজকে আমি এই বইটা পড়েছি, আজকে আমি এই কবিতাটা লিখেছি। এরকম প্রতিটা, আমি কিছু যারা পারে সেলাই কাজ পারে, আমি তাদেরকে আহ্বান করব আপনারা সেলাই করেন ঘরে বসে। মহিলাদেরকে বলবো, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘরে বেশিক্ষণ থাকতে থাকতে একসঙ্গে সবাই হয়ে গেলে বিরক্ত হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমি দেখেছি, ফেসবুকে বলে, বিভিন্ন মানুষজন ফোনে আমি শুনতে পাই যে ওই বাড়িতে চিৎকার হচ্ছে, বা গ্রামে আমি শুনি যে রাগারাগি হয়, ঝগড়াঝাটি হয়। এগুলো কিন্তু হবে না, কারণ সবাই সবাইকে, নিজেকে ব্যস্ত রাখুন। নিজেকে যখন ব্যস্ত রাখবেন তখন কিন্তু কে কি বললো না বললো কিছু আসবে যাবে না, আপনার সময়টা কেটে যাবে, আপনি ভালো থাকবেন। আর সেই সাথে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি যে দিক নির্দেশনা দিচ্ছেন আপনারা দেখছেন, উনি বারবার কিভাবে লাইভে এসে টিভিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদেরকে নির্দেশনাবলী দিচ্ছেন, এবং সারা বাংলাদেশকে উনি কিভাবে মনিটর করছেন। উনি পারবেন বাংলাদেশের মানুষকে হাসি খুশি রাখতে, কারণ উনি সার্বক্ষণিক আমাদের জন্য চিন্তা করেন, আমাদের জন্য ভাবেন,
দেশের জন্য ভাবেন, আর তাছাড়া আমাদেরকেও সারাক্ষণ দিক নির্দেশনা দিচ্ছেন, যে কারণ আমরা যেন সারাক্ষণ মানুষকে কিভাবে অনুপ্রাণিত করতে পারি, ভালো রাখতে পারি এবং মানুষকে উৎসাহিত করতে পারি বিভিন্ন কার্যক্রমে, আনন্দের মাধ্যমে। আর বিশেষ কি বলবো, আজকে আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আপনি এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, আমাদেরকে এখানে এনেছেন, সেই সাথে আপনিও বলছি গান, এত সুন্দর করে গান শুনিয়েছেন। রিয়াজ ভাইকে বলবো, ওনার অভিনয় তো সবাই আমরা দেখি, তাছাড়া উনি অনেক সুন্দর সুন্দর কথা বলেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। সেই সাথে যারা দর্শকরা আছেন, সামনে বসে আছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকের এই অবস্থায়। আর ঈদ শেষ হয়েছে, আবার নতুন করে সবাই বের হচ্ছে। তবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, সচেতনতা বোধ কিন্তু সবার যার যার, কেউ কিন্তু বলে কয়ে করে দিতে পারবে না। আপনি যদি নিজেকে সুরক্ষিত না রাখতে পারেন, আপনি যদি আপনার টাকাটা, আপনি যদি আপনার চশমাটা নিজে না রাখতে পারেন, অন্যেরা কিন্তু রেখে দিতে পারবে না। এই জিনিসটা কিন্তু একেবারে আপনাকে রাখতে হবে। তাই আমার নিরাপত্তা, আমার জান, আমি কিভাবে সুস্থ থাকবো, সুরক্ষিত থাকবো, আমার পরিবারকে কিভাবে সুরক্ষিত রাখতে পারবো, সেই দায়িত্ব কিন্তু আমার, কেউ কিন্তু করে দিবে না। মানুষ উপদেশ দিবে, নির্দেশনাবলী দিবে, কিন্তু মেনে চলার দায়িত্ব আমাদের সকলের। আমরা আসুন সবাই মিলে এই নির্দেশনাবলী মেনে চলি এবং দেশকে সুরক্ষিত রাখি, আমি নিজেকে রাখি, আমার পরিবারকে রাখি এবং আমার সমাজকে ভালো রাখি। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য শিউলি আজাদ, আপনি খুব সুন্দর করে বলেছেন, মন ছুঁয়ে গিয়েছে। এইভাবে সাজেশন দিয়েছেন যেগুলো মানুষ, আমরা ইন্ডিভিজুয়ালি যদি সচেতন না হই, তাহলে সরকার, আর্মি, পুলিশ, মিডিয়া কোনো কিছু দিয়ে কাজ হবে না। আমাদেরকে ইন্ডিভিজুয়ালি সচেতন হতে হবে এবং নিজের আইন মানার প্রবণতা থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ শিউলি আজাদ, আপনি যথার্থ বলেছেন। আপনি যাবেন না, আমরা শেষে একটি গানকে উইশাল ওভারকাম, একটি গানকে আমরা শেষ করবো। তার আগে আমি রিয়াজ ভাই, যখন আমি স্টুডিওতে লাইভে আসার আগে আমি বলছিলাম যে স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, তো রিয়াজ ভাই আমাকে বললো যে মাসুদ ভাই, স্ট্রেস ম্যানেজ করার একমাত্র উপায় হচ্ছে ক্যাশ। ক্যাশ হচ্ছে একমাত্র স্ট্রেস ম্যানেজমেন্টের উপায়। তো রিয়াজ ভাই, সেই সম্পর্কে জানতে চাই যে আমাদের অর্থনৈতিক জীবন, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট। সেটা শুধুমাত্র আন্ডার প্রিভিলেজ বা দরিদ্র মানুষের জন্য না। আমরা যারা এখানে আছি, বহুদিন অফিসে বসে আছি, কোনো ইনকাম নাই, কোনো ইয়ে নাই, তো সেরকম অবস্থায় সকলেই কিন্তু আমরা এক ধরনের স্ট্রেসফুল অবস্থায় আছি, আপনি, আমি, আমরা সব। সেই সম্পর্কে একটু জানতে চাইবো। আর আপনি কিভাবে শেষে, আমরা একেবারে শেষে চলে আসছি, রিয়াজ ভাইয়ের কাছে জানতে চাইবো। এবং আপনার ইন্ডাস্ট্রি বহু মানুষ কিন্তু আপনার শুনছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, সেটা কিন্তু অনেকে জানতে চাইছে। জি, ধন্যবাদ মাসুদ ভাই। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো মাননীয় সংসদ সদস্য শিউলি আজাদ আপাকে। অত্যন্ত চমৎকার ভাবে শিউলি আপা সবকিছু বলে দিয়েছেন আসলে, এবং আমার মনে হয় যে আমরা অবশ্যই বুঝতে পেরেছি এবং এটা ফলো করলে আর খুব একটা কিছু নেই। তবে আপনি এখানে সত্যি যে আসলে আমরা মনে করেন, আমি রিয়াজ এই অবস্থায়, আমার অবস্থায় আমি কিন্তু চিন্তা করছি, আমার একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে। তো সেই অ্যাডভার্টাইজিং এজেন্সির আমার বেশ অনেকগুলো মানুষ কাজ করে। তো গত 3 মাস ধরে আমি তাদেরকে ক্যারি আউট করছি। আমি কতদিন তাদেরকে টানতে পারবো আমি জানি না, বিকজ আমার ইনফ্লো নিচের দিকে নেমে গেছে। আমি যাদেরকে সার্ভ করেছি তারা এখন আমাদেরকে মার্কেটিং বাজেট কাট করছে। সো আমি একটা বিশাল বাঞ্চ অফ এমপ্লয়ি আমি দেখতে পাচ্ছি জবলেস হয়ে যাবে। আমি কি করব? আমি আমার জায়গা থেকে কিন্তু ফিউচার নিয়ে আমি তো আমি জানি না আমি কি করব। সো আমার মতো অসংখ্য শিল্পী এবং আমার চাইতে মনে করেন যে আরো যারা বেশি কাজ করে, এরকম অসংখ্য শিল্পী কি করবে, প্রত্যেকে স্ট্রেসড আউট। হ্যাঁ, তো এখানে একটা আমার কাছে আমরা মনে হয় যে আমরা সবাই তাকিয়ে আছি যে খুব অল্প দিনের মধ্যে আমরা এই করোনার সাথে বসবাস করার জন্য শিখে যাব এবং আমরা একটা হার্ড ইমিউনিটির মধ্যে চলে যাব এবং আমরা এই করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা হয়তো আমাদের রোলটাকে চেঞ্জ করে আমরা একটা আর্নিং সোর্স আমরা হয়তো বের করে ফেলবো। কারণ আমরা বীরের জাতি, আমরা অসংখ্য রক্তের বিনিময়ে, আমরা 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে আমরা দেশটাকে স্বাধীন করেছি বঙ্গবন্ধুর ডাকে। সো সেই জায়গায় আমরা মনে করি যে আমরা অবশ্যই উই শ্যাল ওভারকাম। আর আরেকটা জিনিস যেটা বলি, সবচেয়ে বড় যে স্ট্রেসটা, ইকোনমিক স্ট্রেসের চেয়ে অনেক বড় স্ট্রেস, আজাদ ভাই এবং শিউলি আপা বেয়াদবি নেবেন না, 60 দিনের বেশি মানে 2 মাসের অধিক পৃথিবীতে স্বামী স্ত্রী একসাথে বসবাস করছে। আমার মনে হয় আমার লাইফে দেখি নাই যে স্বামী স্ত্রী
এত দীর্ঘ সময় একসাথে একই ছাদের নিচে বসবাস করছে বাইরে না যে। তো এক্ষেত্রে যেটা হচ্ছে, স্বামীর নাক ডাকার শব্দ স্ত্রীর কানে খুব বেশি বাজছে, স্ত্রীর রান্নাঘরের চুলার আওয়াজ বা হাড়ির আওয়াজটা স্বামীর কানে বাজছে, এরকম অসংখ্য ছোটখাটো বিষয় নিয়ে ঠিকঠাক লেগে যাচ্ছে। তো এইটা অনেক বড় স্ট্রেস। আমি মনে করবো সবকিছুকে খুব সুন্দর পজিটিভলি দেখেন। Let us find out lot of good thing আমাদের মানুষগুলোর, ভালোবাসার মানুষগুলোর কাছে, বিকজ দিনের শেষে আপনি এবং আপনার পরিবার, আপনি যদি সুস্থ থাকেন, আপনার পরিবার যদি সুস্থ থাকে, এর চেয়ে বেশি স্ট্রেস ফ্রি আর কিছুতেই নাই। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি এখানে বলতে চাই, আগামী 15 দিন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 15টা দিন আপনারা দয়া করে যতগুলো স্বাস্থ্যবিধি আছে, বাংলাদেশের মানুষ ভাইয়েরা, আমরা জানি আপনাদের নিয়ম মানতে ভালো লাগে না, আমরা জানি আপনারা অনেক কিছু স্বাধীন সেটা। সো প্লিজ ফর গড সেক, আপনাদের পরিবারের জন্য, আপনার নিজের জীবনের জন্য আপনি আগামী 15টা দিন যতটুকু সম্ভব এই সচেতনতা মেনে চলুন। এবং 15টা দিনের মধ্যে হয়তো বাংলাদেশ একটা খারাপ দিকে যেতে পারি, আমরা হয়তো রিকভারির দিকে যেতে পারি। সো প্লিজ এই 15টা দিন আমি আপনাদের কাছে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, হাত জোর করে বলবো, আপনারা কেয়ারফুল থাকুন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, বাংলাদেশকে বাঁচান। সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনি অত্যন্ত সুন্দর করে বলেছেন এবং আমি বিশ্বাস করি আপনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন। আপনার কথা সাধারণ মানুষ আমাদের চাইতে অনেক বেশি শুনবে। এখানে মাননীয় সংসদ সদস্য তিনিও অনেক সুন্দর করে বলেছেন, তার কথাও নিশ্চয়ই জনগণ শুনবে। এবং আমাদের নিজের নিরাপত্তা আমাদের নিজেদেরকে মেনটেন করতে হবে, সরকার প্রশাসনিক সেটা মেনটেন করতে পারবে না। সেই জন্য ইন্ডিভিজুয়ালি আমাদের সচেতন না হই, তাহলে আমাদের এই প্যান্ডেমিকের মতো একটি মহামারী থেকে বাঁচা অসম্ভব হবে। এই জন্য আমি মনে করি যে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা শুনছে, জনপ্রিয় নায়ক এখানে রিয়াজ, তিনি তার উচ্চারণের মধ্য দিয়ে তিনি বলেছেন সকলকে ইন্ডিভিজুয়ালি যাতে সচেতন থাকে। মাননীয় সংসদ সদস্য শিউলি আজাদ তিনি বলেছেন, এখানে আরেকজন জনপ্রিয় শিল্পী আলমারা মিনু তিনিও বলেছেন। আমরা শেষ পর্যায়ে এসেছি। আলমারা মিনু, আমরা এখন একটি গান গিয়ে আপনি শুরু করবেন, আপনি যেহেতু শিল্পী আপনি শুরু করবেন, আপনার সাথে সাথে আমরা গাইব, আমরা করব এবং উই শ্যাল ওভারকাম। আপনি শুরু করেন, 2 লাইন। জি জি, শিলেপা কি বলবেন? শিলেপা আমি কথা বলছি, বলবো যে এখানে We shall overcome. We shall overcome. প্রশাসনকে পুলিশ ধীরে আমরা করব জয়, আমরা করব জয় একদিন। We shall overcome. We shall overcome. We shall We shall overcome. We shall overcome someday. We shall overcome someday. Thank you so much. আমরা চেষ্টা করলাম আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে দিয়ে, চেষ্টা করলাম মানুষকে ম্যাক্সিমাম আনন্দ দেবার। জানি না তারা কি পেলে আমাদের ভালো লাগবে, না পেলে আমরা দুঃখ পাবো। নিশ্চয়ই দর্শকরা যেভাবে করেছে আমি বুঝতে পেরেছি, যেখানে আমাদের জনপ্রিয় হিরো এখানে রিয়াজ রয়েছেন, এখানে অত্যন্ত জনপ্রিয় আরেকজন সদস্য তিনিও কিন্তু গণমাধ্যমে অত্যন্ত জনপ্রিয়, শিউলি আজাদ। আপনি এসেছেন, আমাদের অনুষ্ঠানের কলেবর বৃদ্ধি করেছেন, আপনাকেও স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। এবং আলমারা মিনু তিনিও একজন জনপ্রিয় শিল্পী। আমরা সকলে মিলে আমরা অ্যাটলিস্ট উই শ্যাল ওভারকাম, এই প্যান্ডেমিক থেকে আমরা বেরিয়ে আসবো একটি নতুন পৃথিবীর, নতুন সকালের আমরা প্রত্যাশা করি, নতুন সূর্য উঠবে, আমরা সে আগের মতো আবার হ্যান্ডশেক করতে পারবো, কোলাকুলি করতে পারবো, আমাদের ভালোবাসা বিনিময় করতে পারবো, সেরকম একটি অবস্থা আবার ফিরে আসবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের এসেছেন, আপনারা সকলেই এখানে অত্যন্ত ব্যস্ত এবং সেই ব্যস্ততার মধ্যে আপনারা সময় দিয়েছেন। আপনাদেরকে সকলকে আমার পক্ষ থেকে, বিবিএফ ওয়ার্ল্ড নিজের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন, নিরন্তর সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং করোনা মুক্ত বাংলাদেশ করি সব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আল্লাহ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ। Bye-bye. ধন্যবাদ আপনাদের সকলকে আবারও।